হ্যালো 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 মাই চ্যাম্পিয়ন্সরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ একদম দারুণ আছো। আর তোমাদের কিন্তু থার্ড সামেটিভের যে সিলেবাস সেটা কিন্তু ডান 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 ডান। তো তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ড সামেটিভ থেকে শুরু করছি ঠিকই আমরা, কিন্তু সেকেন্ড সামেটিভ ফাইনাল সামেটিভের পড়াশোনা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ফার্স্ট সামেটিভের চ্যাপ্টার্স গুলোকে আমরা কভার করব। তো যেমন বলেছিলাম সেই রকমই কিন্তু কথা রাখছি। তো আজকে আমরা শুরু করছি একদম তোমাদের ক্লাস 8 এর জিওগ্রাফি বইয়ের একদম প্রথম চ্যাপ্টার। আর সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল। তো এটা আমি জানি যে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই পড়ে ফেলেছো, কিন্তু তা সত্ত্বেও বলবো যে চলো আজকে আমরা এক্সপ্লোর করি আমাদের পৃথিবীর অন্দরমহল সম্পর্কে। কিন্তু এত কিছু আমরা শুরু করব তার আগে আমি আমার সমস্ত ছোট ছোট চ্যাম্পসদের আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তো দেখি চলো যে আজকে আমাদের কি কি টপিকস টু বি কভার্ড রয়েছে। বাট তার আগে আমি লক্ষ্য করলাম যে তোমাদের মধ্যে এখনো কিন্তু কিছু কিছু জনের কনফিউশন রয়ে গেছে। তো চলো সেটা সলভ করে দিই। তো তোমরা কিন্তু আমাদের এই যে আজকে যেটা তোমাদের পড়াতে চলেছি এটা নোটস কোথা থেকে পাবে? এর থেকে আমি যে প্র্যাকটিস শিটটা দিয়েছি, প্রশ্ন উত্তর যেখানে রয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য, সেটা কোথা থেকে পাবে? সেটা তোমরা পেয়ে যাবে আমাদের পিডব্লিউ অ্যাপে। এবং তার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে পিডব্লিউ অ্যাপে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে কি করতে হবে? তোমাকে সাইন আপ করতে হবে। এবং তারপর চলে আসবে কি? তারপর চলে আসবে একটা ওটিপি। তারপর তুমি কি করবে? এই যে আমাদের ব্যাচটার নাম নির্মাণ বাংলা প্রপারলি লিখে কিন্তু সার্চ করবে, এনরোল করবে। তারপর আর কি? তারপর তুমি যে কোনো সাবজেক্টসের ক্ষেত্রে সার্চ করে তুমি সেই সাবজেক্ট থেকে স্যার বা ম্যাম কি পড়িয়েছেন, কি নোটস দিয়েছেন, কি প্র্যাকটিস শিট দিয়েছেন, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো এই স্টেপগুলো ফলো করতে হবে। বাট এই স্টেপগুলো ফলো করার ক্ষেত্রে সব থেকে বড় যে ব্যাপারটা, সেটা কিন্তু এই সমস্ত কিছুই তুমি করতে পারবে একদম ফ্রিতে, ঠিক আছে? তারপর তুমি নোটস, প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে এবং সমস্ত কোনো আপডেট, মনে করো ক্লাস হবে বা ক্লাস হচ্ছে না, সমস্ত আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের পিডব্লিউ অ্যাপ থেকে। সো আই হোপ যাদের যাদের কনফিউশন ছিল তাদের ক্লিয়ার। তো এইবার চলো আমরা দেখে নিই যে আজকে আমাদের টার্গেট কি রয়েছে, আজকে আমরা কি কি টার্গেট নিয়ে এসেছি। তো বেসিক্যালি আজকে আমাদের টার্গেট হচ্ছে পৃথিবীর অন্দরমহল। এই যে ছোট্ট চ্যাপ্টারটা রয়েছে, সেই ছোট্ট চ্যাপ্টারটা আজকে একেবারে ফুল পড়ে ফেলা, এটা আমাদের টার্গেট। কিন্তু এই যে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা জানবো, তার মধ্যে মেইনলি আমরা কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস করতে চলেছি। আমরা জানবো ভূত্বক সম্পর্কে, গুরুমণ্ডল সম্পর্কে, কেন্দ্রমণ্ডল সম্পর্কে, পৃথিবীর অভ্যন্তরে যে নানান বিযুক্তি রেখা রয়েছে সেই বিযুক্তি রেখা সম্পর্কে জানবো। এবং এছাড়াও থাকবে কি এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ। তো সবাই আমাকে জানাও যে একদম রেডি তো, নাকি ঘরে বসে একদম রেকর্ডেড দেখছো বলে বোর হয়ে যাচ্ছ, একটু দেখে না আর দেখবো না, এরকম যেন একদমই না হয়। আমরা রেকর্ডেড দেখি বা লাইভ দেখি, তুমি ওপারে আছো, আমি ক্যামেরার এপারে আছি, যেন আমাদের কানেকশনটা এমন হয় যাতে মনেই না হয় যে তুমি খুব বোরিং ভাবে দেখছো, একা একা দেখছো, এরকম যাতে মনে না হয়। তো একদম জোশের সঙ্গে চলো আজকে আমরা শুরু করব আমাদের পৃথিবীর অন্দরমহল। এবার দেখছো পৃথিবীর অন্দরমহল, একটা ভালো ছবি তোমরা দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ একটি ছেলে, সে কিন্তু ভাবছে, রাইট? এরকম কোথাও একটু এক্সাইটমেন্টও আছে, পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানবো। তো তোমরা কি জানো পৃথিবীর অন্দরমহলে কি আছে? এবার অন্দরমহল জিনিসটা কি সেটা আগে তোমাদেরকে বলে দিই। অন্দরমহল হচ্ছে
পৃথিবীর অভ্যন্তরভাগ। অন্দরমহল মানে অভ্যন্তরভাগ। পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভিতরে কি কি আছে সেইগুলোই হচ্ছে আজকে আমরা এক্সপ্লোর করব। তো আমরা কোথায় আছি? আমরা আছি ভূপৃষ্ঠে, অর্থাৎ ওপরের দিকে। তো আমরা আছি ওপরের দিকে, আমরা জানবো পৃথিবীর ভিতরে কি আছে। যেমন মনে করো যে তোমার বাড়িটা বাইরে থেকে, আচ্ছা বাড়ির কথা ছেড়ে দাও, তুমি কোনো একটা জায়গায় তুমি ঘুরতে গেছো, একটা রাজপ্রাসাদ রয়েছে, সেই রাজপ্রাসাদটা তুমি বাইরে থেকে দেখলে, বাইরে থেকে দেখার পর তোমার মনে হলো বাহ কি সুন্দর, বাইরেটা যদি এরকম হয় তাহলে এই রাজপ্রাসাদের ভিতরে কি আছে সেটা জানার জন্য তোমার মনে কৌতূহল জাগবে। ঠিক সেরকমই কিন্তু আমরা রয়েছি পৃথিবীর বাইরে, ভূপৃষ্ঠে, মানে বাইরে মানে উপরের দিকে, ঠিক আছে। এবার এই পৃথিবীর অন্দরমহলে, অভ্যন্তর ভাগে কিন্তু রয়েছে অনেক কিছু। সেই অনেক কিছুই চলো এইবার আমরা জানবো। তো অন্তর্মহল থেকে কি বললাম প্রথমেই তোমাদের, যে পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় পৃথিবীর অভ্যন্তর ভাগকে। এবার আমাদের এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল সেই গল্প তো তোমরা একদম ছোট থেকে পড়ে এসেছো, তাই না? যে আমাদের পৃথিবী আগে কি ছিল, একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর সেটা তাপ বিকিরণ করে করে কি হয়েছে, শীতল হয়েছে, শীতল ও কঠিন হয়েছে। কিন্তু এটা হয়েছে আমাদের এই পৃথিবীর ওপরের অর্থাৎ বাইরের দিকটায়। পৃথিবীর ভিতরের দিকে কিন্তু এখনো সেই তাপ এবং চাপ কিন্তু বর্তমান রয়েছে। তো পৃথিবীর অভ্যন্তরে যে চাপ এবং তাপ বর্তমান রয়েছে তার ফলে কিন্তু কি হচ্ছে, অনেক রকম ঘটনা ঘটছে, অনেক কিছু ঘটছে। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ তো জেনে নেব। কিন্তু এই যে অন্দরমহল জানতে গেলে আমি যেটা তোমাদেরকে একটু সহজে যদি বলি, তো আমরা মূলত এটাকে কটি ভাগে ভাগ করে ফেলেছি, আমরা তিনটি ভাগে ভাগ করে ফেলেছি। কি কি ভাগ? এক হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, যেটা আমি তোমাদের একদম দেখো প্রথম দিকেই হচ্ছে টপিকস টু বি কভার্ডে দেখিয়েছিলাম। তো পৃথিবীর এই অন্দরমহলে কি বললাম, শ্রেণী বিভাগে যদি আসি, তাহলে কি কি ভাগ রয়েছে বললাম। এক, ভূত্বক। দুই হচ্ছে গুরুমণ্ডল। এবং তিন হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। এবং এই যে বললাম এই তিনটে ভাগ সম্পর্কেই এখন আমরা ইন ডিটেলে জানবো। কিন্তু এইগুলোতে আসার আগে আমরা আমাদের আরো কিছু ছোট 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 ইনফরমেশন কিন্তু জেনে নিতে হবে। সেই ইনফরমেশন গুলোর মধ্যে প্রথমেই কি রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই রয়েছে এই যে আমাদের পৃথিবী, তো ওই পৃথিবীর ব্যাসার্ধ কতটা। তো দেখো
পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। অর্থাৎ এই যে ভূপৃষ্ঠে যেখানে আমরা রয়েছি সেই ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিলোমিটার। তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কত দূরত্ব রয়েছে? 6370 কিলোমিটার। এটা কিন্তু একদম ফার্স্ট, প্রথম, মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগে তো রয়েছে, তো আমরা তো এই যে নানান জায়গায় ঘুরতে যাই, এত কিছু এক্সপ্লোর করছি, কখনো পাহাড়ে পর্বতের চূড়ায় উঠে যাচ্ছি, আবার কি করছি আমরা যে সাঁতার কাটছি, কত কিছু আমরা করছি। তো এত কিছুই যখন আমরা করছি, দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছি, তাহলে পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর অন্দরমহলে কি আমরা যেতে পারবো? তোমার কি মনে হয়? একটা এই যে আমরা মনে করো অনেকেই বিদেশে যাওয়ার কথা ভাবি, তারপর হচ্ছে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গায় যাওয়ার কথা ভাবি, যে অনেকের ইউরোপ ট্রিপের কথা নিশ্চয়ই তোমরা শুনেছো, সেই সব জায়গায় যেতেও ভালোবাসে। কিন্তু এই সব জায়গার কথা ছাড়ো, তো এইসব জায়গায় যেরকম আমরা যেতে পারি বা মনে করলেই এখানে সেখানে তুমি আমি ঘুরতে যেতে পারি, তো সেই রকম ভাবেই কি আমরা পৃথিবীর অন্দরমহলেও যেতে পারি? সেই করে একটা মানে আমরা যেরকম রকেটে করে দেখেছি, তো সেই রকম কোনো কিছু কি আছে যার মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরে যাব, গিয়ে দেখে আসবো, দেখি তো কি কি রয়েছে পৃথিবীর অভ্যন্তরে। আচ্ছা এই এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে ঠিক আছে, নোট ডাউন করে নিলাম, ঠিক আছে এই দেখা হয়ে গেছে পৃথিবীর অন্দরমহল, চলো আবার চলে যাই। তো এরকম কিছু কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি না? এইবার এটা হচ্ছে প্রশ্ন। কেন করতে পারি না সেটার উত্তরে আমি আসব, কিন্তু তার জন্য তোমাদের ওয়েট করতে হবে খানিকক্ষণ। এই কেন যেতে পারি না এটা তোমরা ভাবতে লাগো এবং আমাকে কমেন্টে জানাও তোমাদের কি মনে হচ্ছে। আমি একটু পরে আসব, ততক্ষণে তোমরা ভাবো, এবং এতক্ষণে আমি আর কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। দেখো, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি, পৃথিবীর গভীরতম খনি রয়েছে যেটার গভীরতা 3 থেকে 4 কিলোমিটার, এবং সেটা হচ্ছে সোনার খনি। তাহলে পৃথিবীর গভীরতম খনি সেটা কোথায় রয়েছে? দক্ষিণ আফ্রিকায়। সেটার গভীরতা কত? 3 থেকে 4 কিলোমিটার, এবং সেটার নাম কি? রবিনসন দ্বীপ। ঠিক আছে, তাহলে এটা তোমার আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর গভীরতম খনি কোনটি? রবিনসন দ্বীপ। সেটা কোথায় রয়েছে? কত কিলোমিটার? তাহলে এটা হচ্ছে গভীরতম, কিন্তু এটা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। তাহলে তুমি ভাবতে পারছো, এটা যদি এটার গভীরতা 3 থেকে 4 কিলোমিটার হয়, আর আমরা বলছি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের যেতে হবে 6370 কিলোমিটার, তাহলে সেটা কত ভিতরে হতে পারে? আইডিয়া করতে কি পারছো? আর কি দেখো, আমরা এইবার দেখো বলছি যে আমি যে তোমাদের বললাম যে এত দূরত্ব আমরা যেতে পারবো কি পারবো না, এবং যেতে পারি না, তার কারণ কি? এই যে 6370 কিলোমিটার বললাম, এটা কি একটুখানি দূরত্ব? হিউজ ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্স পর্যন্ত আমরা যেতে পারবো না। তার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ যেটা বলবো, যে প্রতি 33 মিটার, ভালো করে খেয়াল করবে, 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। তাহলে কি, যে আমরা যখন প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে কি বাড়ছে? তাপমাত্রা বাড়ছে। তাহলে আমরা যদি এই এতটা দূরত্ব যেতে যাই, তাহলে কত তাপমাত্রা বাড়বে? আমরা তো পর্যন্ত যেতেই পারবো না, এত উষ্ণতা, এত উষ্ণতা। তাহলে এই যে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে, সেই কারণে ভিতরে আমরা যখন যাব প্রচন্ড উত্তাপ, সেই কারণে কিন্তু পসিবল নয়। তাছাড়া কি হবে, যে অক্সিজেন ছাড়া কি আমরা থাকতে পারি? সেটাও, অক্সিজেনের মাত্রা যত যাব তত কমে যাবে। এবং এই দূরত্ব হিউজ ডিস্টেন্স, প্রায় এই দূরত্ব পর্যন্ত যেতে গেলে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে উষ্ণতা। তাহলে এই উষ্ণতায় কি তুমি আমি কেউ কি বেঁচে থাকতে পারবো? পারবো না।
এই কারণেই কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট পৃথিবীর অভ্যন্তরে কি আছে গিয়ে একটু চাক্ষুষ নিজের চোখে গিয়ে দেখে আসি এই জিনিস রয়েছে, সেটা কিন্তু পসিবল নয়। এবং কেন পসিবল নয় এই কারণগুলো কিন্তু তোমাকে বলতে হবে। অর্থাৎ মেইনলি যে আমরা যখনই যাচ্ছি তখনই কিন্তু 33 মিটার গভীরতায় কিন্তু 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে। তো এতটা যে পথ যেতে গেলে প্রচুর উষ্ণতা বেড়ে যাবে। এরপর কি সম্পর্কে আমরা জানি, চলো এরপর আমরা জানবো হচ্ছে ম্যাগমা আর লাভা সম্পর্কে। এবার এই ম্যাগমা আর লাভা নিয়ে আমার ছোট ছোট স্টুডেন্টসরা দেখেছি বেশ কনফিউজ হয়ে যেতে পারে, বা অনেকেই আমার স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যায় এখনো। তো তাদের কনফিউশন যাতে না হয়, বা এরপর যখন তোমরা 9-এ পড়বে আর তো কয়েকটা মাস, ঠিক আছে, তারপরেই তোমরা 9-এ উঠে যাবে, আবার 9 থেকে তারপরে এক সময় 10-এ, এবং তারপর আরো 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 কত কি। কিন্তু এই 9-10-এ উঠে গেলেও যাতে আমার স্টুডেন্টসদের তখন গিয়ে আবার নতুন করে যখন আমি আরো অনেক কিছু পড়াবো তোমাদের, তখন যাতে ভাবতে না হয় ম্যাগমাটা যেন কোনটা, লাভাটা যেন কোনটা, এইরকম যাতে ভাবনা চিন্তা না আসে, তাই কিন্তু আমি এই দুটোকে একদম পাশাপাশি রেখেছি এই জন্যে যাতে পাশাপাশি দেখলে কনফিউশন না থাকে, ঠিক আছে। তো ম্যাগমা এবং লাভা, ম্যাগমা আর লাভা কি সেটা জানার জন্য প্রথমে চলো এইসব কি কি লেখা আছে আমরা একদম বাদ দিয়ে দিই, আমরা ভালো করে ছবিটা আগে দেখি। তো এটা বলছে ম্যাগমা, দেখলাম। এইবার এখানে দেখতে পাচ্ছ যে এই যে বেরিয়ে আসছে এই যে লাল 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 লাল, কোথায় গেল রেড কালার, এই যে দেখতে পাচ্ছ এই যে ছড়িয়ে পড়ছে, এইগুলোই হচ্ছে কিন্তু লাভা, এইগুলোই হচ্ছে লাভা। তাহলে ম্যাগমা আর লাভা কিন্তু আদতে বলতে পারি একই জিনিস, কিন্তু কেন ডিফারেন্ট নাম। দেখো ম্যাগমা, এই যে বললাম যে আমাদের পৃথিবীর অভ্যন্তরটা কিন্তু এখনো কি সেটা প্রচন্ড তাপে রয়েছে, সেটা কিন্তু এখনো ঠান্ডা হয়নি, ওখানে উষ্ণতা প্রচন্ড। তো এই ভূগর্ভের মধ্যে প্রচন্ড চাপ এবং উষ্ণতার কারণে সকল পদার্থ গলিত বা অর্ধগলিত অবস্থায় কিন্তু রয়েছে। তাহলে এই যে ভূ অভ্যন্তরে যে প্রচন্ড তাপ এবং চাপের কারণে পদার্থগুলো তরল বা অর্ধ তরল অবস্থায় রয়েছে, এই তরল বা অর্ধ তরল পদার্থগুলোকে কি বলা হয়, ম্যাগমা বলে। ম্যাগমা বলে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি বুঝলাম, যে ভূ অভ্যন্তরে মেইনলি তোমাকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা ভূ অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে যে তরল বা অর্ধতরল পদার্থগুলো রয়েছে সেটাই হচ্ছে ম্যাগমা। আর লাভা কি, এই ম্যাগমাটা যখন ভূ অভ্যন্তর থেকে কোনো ফাটল দিয়ে কি করবে, বাইরে বেরিয়ে চলে আসবে। দেখো এখানে ম্যাগমাটা ছিল, ম্যাগমাটা এখন কি করছে, এই যে দেখো কি হচ্ছে, বাইরে অগ্নুদ্গমের মাধ্যমে এই যে বাইরে বেরিয়ে চলে এসছে, এই যে বাইরে বেরিয়ে চলে এসছে। তাহলে যখন এই ম্যাগমাটা ভূ অভ্যন্তর থেকে কোনো ফাটল বা কোনো ছিদ্র পথে বাইরে বেরিয়ে চলে আসবে, তখন সেটাকে আমরা নাম দিয়ে দেব লাভা। ব্যাস এইটুকুই, আর কিছু নয় মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে বলো কি জানতে পারলাম, ভূ অভ্যন্তরে যখন থাকছে তখন সেটা ম্যাগমা, এবং সেই ম্যাগমাটাই যখন ভূগর্ভের এই উত্তপ্ত গলিত অর্ধতরল পদার্থ বা এই ম্যাগমাই যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। তাহলে এইবার বুঝলে আমি কেন বলেছিলাম যে দুটো অ্যাকচুয়ালি আদতে একই কিন্তু আলাদা কোথায়। এইবার কি বোঝা গেছে? তাহলে কি জানলাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আর একটুখানি বলে দিই। তাহলে ভূ অভ্যন্তরেই যখন থাকছে এই গলিত অর্ধতরল পদার্থ ম্যাগমা, আর যখন ভূ অভ্যন্তর থেকে এই ম্যাগমাটা কোনো ফাটল বা কোনো ছিদ্রপথে বাইরের দিকে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে চলে আসলে সেটাকে আমরা বলে দিচ্ছি লাভা। ঠিক আছে, চলো তাহলে ম্যাগমা আর লাভা আই হোপ
সবার কাছে এখন ডান ডানা ডান ডান, সবার কাছে যদি ডান ডানা ডান ডান হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ঝটপট আমাকে ডান ডানা ডান ডান কমেন্টে কিন্তু লিখে ফেলো, আর আমি কিন্তু দেখবো। আর প্রমিস করো যে আর কখনো ম্যাগমা আর লাভা নিয়ে তুমি কনফিউজড হবে না, যখন এরপরে তুমি আবারও এই ম্যাগমা লাভা এগুলো শুনবে, আর তোমার মধ্যে কোনো কনফিউশন হবে না, সেটা কিন্তু আমাকে প্রমিস করো। তো চলো ম্যাগমা লাভা জেনে নিয়েছি, তো এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে আমরা জেনে নেব। তো তোমাকে ম্যাগমা লাভার পার্থক্যও দিতে পারে, ম্যাগমা লাভার পার্থক্যও কিন্তু একটু দেখে নিও, মানে এই দুটো জানলে তুমি নিজেই পার্থক্য লিখতে পারবে। তো এইবার আমরা চলে আসছি কি, এইবার আসছি হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ দেখেছো কি তোমরা? আমি তো দেখিনি। চলো এই হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ কি আমরা জেনে নিই। কিন্তু তার আগে চলো একটা অন্য কালার ইউজ করি। কোন কালারটা ইউজ করা যায়, কোন কালার, হ্যাঁ এই কালারটা ইউজ করি। দেখো মাটির নিচ থেকে যখন উষ্ণ জল, তো আমরা তো পাচ্ছি হট কথাটা, হট মানে কি গরম, যখন মাটির নিচ থেকে যখন উষ্ণ জল আপনা আপনি বেরিয়ে আসে, আপনা আপনি বেরিয়ে আসতে থাকে, তাকেই উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বলে। তাহলে মাটির নিচ থেকে মাই ডিয়ার স্টুডেন্ট যখন কি হচ্ছে গরম জল উষ্ণ জল আপনা আপনি বেরিয়ে আসে, সেটাই কি হট স্প্রিং। এবার এটা কিভাবে হচ্ছে চলো আমরা সেটা বুঝি। এবার মাটির নিচে যে জলটা রয়েছে, সেই জলটা কি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত শিলা অর্থাৎ ম্যাগমার সংস্পর্শে আসছে। আমরা এই জাস্ট খানিকক্ষণ আগে কি পড়েছি, যে জাস্ট খানিকক্ষণ আগে পড়লাম ম্যাগমা, পড়লাম লাভা, পড়লাম। তাহলে ম্যাগমাটা কি দেখলাম, ম্যাগমাটা রয়েছে পৃথিবীর ভিতরে অভ্যন্তরে, তো সেটা কি, সেটা হচ্ছে গলিত অর্ধতরল উত্তপ্ত পদার্থ। তো এই যে আমাদের মাটির নিচে যে জলটা রয়েছে, সেই জলটা যখন ম্যাগমার সংস্পর্শে আসে, ম্যাগমার কাছাকাছি চলে আসে, তখন গরম হয়ে যায়, এবং এত গরম হয়ে যায়, এত গরম হয়ে যায় যে সেটা ফুটতে শুরু করে। তুমি নিশ্চয়ই দেখেছো যে বাড়িতে যখন মা কোনো গেস্ট দিলে, মা হয়তো চা বানায়, তখন এই যে চায়ের জলটা, আচ্ছা এখানে তুমি কল্পনা করে নাও, ঠিক আছে, যে কি করছে, যে চায়ের জলটা বসাচ্ছে, তখন খানিকক্ষণ পরেই চায়ের জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে, ফুটতে শুরু হওয়ার পর আরো গরম হওয়ার পর আমরা কি দেখি, বাষ্প কিন্তু দেখতে পাই, রাইট? তোমরা সবাই দেখেছো। তো ঠিক সেই রকমই ব্যাপার, আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু আমরা যত যাব তত কিন্তু প্রচন্ড তাপমাত্রা, তাহলে সেই তাপমাত্রায় যখন জল এই ম্যাগমার সংস্পর্শে আসছে, তখন সেটা গরম হয়ে ফুটতে শুরু করছে। এইবার ঠিক আছে, ফুটতে শুরু করলো, এরপর পৃথিবীর কোনো ফাটল বা কোনো দুর্বল জায়গা দিয়ে সেই জলটা হঠাৎ যদি বেরিয়ে আসে, অর্থাৎ আপনা আপনি তখন এই গরম জলটা বেরিয়ে আসে, এবং এটাকেই আমরা বলে ফেলি কি উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো ফাটল বা দুর্বল স্থান পেলে সেখান দিয়ে বাইরে বেরিয়ে এসে উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয়, এবং এটা আমরা আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে দেখতে পাই, এটা ভালো করে মনে রাখবে, আর বিহারের রাজগীর প্রভৃতি স্থানে দেখতে পাই। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাই আমরা উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে। তাহলে হট স্প্রিং কি সবাই বুঝেছে তো? গরম জল আপনা আপনি পৃথিবীর গরম জল আপনা আপনি কি হচ্ছে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে সেটা কিন্তু আমরা জেনে নিলাম, যে পৃথিবীর অভ্যন্তরে জলটা কি হচ্ছে ম্যাগমার সংস্পর্শে এসে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে ফুটতে শুরু করছে, পৃথিবীর কোনো ফাটল ছিদ্রপথ পেলে সেটা বেরিয়ে আসছে, এবং সেটাই হচ্ছে হট স্প্রিং। এবং এক্ষেত্রে কিন্তু উদাহরণটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত কি সবার ডান 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 ডান? আমাকে তাড়াতাড়ি করে বলে ফেলো, এবং ডান 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 হয়ে গেলে তারপর আমরা আমাদের আরো পার্টে যাব। তো এইগুলো তো হচ্ছে সব কিছু কিছু তথ্য জেনে রাখছি। এখনো কিন্তু আমরা যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সম্পর্কে বলেছিলাম, সেগুলো সম্পর্কে কিন্তু এখনো
আসেনি, তাহলে ম্যাম কি সেগুলো পড়াবে না এটা ভাবছো? এরকম একদমই ভেবো না। চলো এইবার আমরা ভূমিকম্প অঞ্চল সম্পর্কে আর একটু জেনে নিই, তারপর আমরা চলে আসবো আমাদের যে জিনিসগুলো সম্পর্কে তোমরা ভাবছো যে ম্যাম পড়াবে কি পড়াবে না সেই জিনিসগুলোতে। তো আমরা এই যে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত তো যেতে পারছি না, তাহলে পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে সেটা তাহলে আমরা জানছি কিভাবে, এটা তোমার মনে প্রশ্ন হতে পারে। তো আমরা কিভাবে জানছি? প্রথমত এই যে দেখো অগ্নুৎপাত হচ্ছে, সেই লাভা বেরিয়ে আসছে, এইগুলো প্লাস এই ভূমিকম্প তরঙ্গ, এগুলোর গতিবিধি এই সমস্ত দেখে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। তো ভূমিকম্প তরঙ্গ দেখো, ভূমিকম্পের তরঙ্গগুলো কি আছে? পি তরঙ্গ আছে, এস তরঙ্গ আছে, এল তরঙ্গ আছে। তার মধ্যে পি তরঙ্গ যেটা, দেখো পি তরঙ্গ, ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন এবং তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে। তাহলে আমাদের ভূ অভ্যন্তরটা কি রয়েছে? যে সেটা যে তরল, ঠিক আছে, বা অর্ধ তরল, সান্দ্র অবস্থা এরকম রয়েছে। তাহলে সেখানে কি পি তরঙ্গটা কি কঠিন হোক বা তরল ভূ অভ্যন্তরে যে কোনো জায়গার মধ্যে দিয়ে যেতে পারছে। বাট এই যে এস তরঙ্গ যেটা রয়েছে, এই এস তরঙ্গটা কিন্তু তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ বেসিক্যালি আমরা এই ভূমিকম্প তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারি। তো এখানে পি তরঙ্গের ক্ষেত্রে কি বললাম আর এস তরঙ্গের ক্ষেত্রে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু মনে রেখো। এক্ষেত্রে এই ছবিটা ভালো করে দেখে নেবে, এখানে পি ও এস তরঙ্গ এই সমস্ত কিছু একটু দেখানো হলো, একটু ভালো করে মন দিয়ে একটু দেখতে থাকবে, তাহলে দেখবে আইডিয়া পাবে। এরপর আমরা চলে আসব কোথায়? এরপর চলে আসব একদম ভূত্বকে। তাহলে একদম প্রথম দিকে বললাম যে আমরা 3 শ্রেণী বিভাগ করেছিলাম, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো প্রথমে চলো আমরা জানবো ভূত্বক। এবার এই ভূত্বক কাকে বলি সেটা চলো একটু জেনে নিই। ভূত্বক হলো একেবারে বাইরের স্তর, বাইরের পাতলা কঠিন স্তর। তাহলে এই ভূত্বক হচ্ছে আউটার দিক, বাইরের দিক। এই ভূত্বক হচ্ছে কি আউটার পোর্শন, বাইরের, এটি একটি পাতলা ও কঠিন স্তর। ঠিক আছে, এটাই হচ্ছে ভূত্বক সম্পর্কে আমরা জানলাম। এবার এই ভূত্বক কি কি উপাদান নিয়ে গঠিত? ভূত্বক কি কি উপাদান নিয়ে গঠিত? এই ভূত্বক কিন্তু বেশ কিছু উপাদান কিন্তু এখানে রয়েছে। কি কি উপাদান রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? উপাদানগুলির মধ্যে রয়েছে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে এখানে এই ভূত্বকে এই উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার ভূত্বকটা ঠিক এক্সাক্ট কোথায় রয়েছে সেটাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো ভূত্বক কোথায় রয়েছে, কোথায় রয়েছে এই ভূত্বক? ভূত্বক রয়েছে প্রায়
আমাদের যদি গড় গভীরতা বলি তাহলে এটার গড় গভীরতা হচ্ছে প্রায় 30 কিলোমিটার। গড় গভীরতা কত বলবো? গড় গভীরতা বলবো 30 কিলোমিটার। এবং এই ভূত্বকটাকে আমরা কি মূলত দুটি স্তরে কিন্তু ভাগ করে ফেলছি, এবং সেই দুটি স্তর কি কি চলো আমরা জেনে নিই। গড় গভীরতা কত? 30 কিলোমিটার। এইবার কি বলেছি, এই ভূত্বককে আমরা দুটি স্তরে ভাগ করেছি। সেই দুটি স্তর কি কি মাই ডিয়ার স্টুডেন্ট? একটা হচ্ছে শিয়াল। এই শিয়াল কিন্তু যে শিয়াল তুমি দেখলে ভয় পেয়ে যাবে সেই শিয়াল একেবারেই নয়। আরেকটা হচ্ছে সীমা। শিয়াল আর সীমা এই দুটোতে আমরা আবার এটাকে ভাগ করেছি, শিয়াল আর সীমা। কিন্তু এই শিয়াল সীমা কেন নামকরণ হয়েছে জানো? এই ভূত্বকের মধ্যে শিয়াল এই যে কথাটাকে ভালো করে দেখো, এখানে কি রয়েছে? সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম, এই দুটো উপাদানের কি প্রাধান্য দেখা যাচ্ছে। সিলিকনের সংকেত এই দেখো লিখলাম, অ্যালুমিনিয়াম সংকেত লিখলাম। তাহলে এই দুটো কি হচ্ছে প্লাস হয়ে এটা কি হয়ে যাচ্ছে? শিয়াল। তাহলে শিয়াল কেন? দেখো এই যে এস আই তে কি বোঝাচ্ছি? সিলিকন বোঝাচ্ছি, এ এল তে বোঝাচ্ছি অ্যালুমিনিয়াম। তাহলে এই দুটো উপাদানের প্রাধান্যর জন্য এটার নাম হয়ে যাচ্ছে শিয়াল। সি নেওয়া হয়েছে সিলিকন থেকে, আল অর্থাৎ এটা বোঝাচ্ছে অ্যালুমিনিয়ামকে। তাহলে মনে থাকবে শিয়াল যদি তোমার কাছে জানতে চায় তাহলে তুমি বলতে পারবে। তাহলে এইবার এখানে রয়েছে সীমা, তাহলে এটা কি হতে পারে বলো? কে কে আইডিয়া করতে পারছো এটা কি হতে পারো? তাহলে এখানের সি তে যদি সিলিকন হয় তাহলে এখানেরটাও কি সিলিকন, অর্থাৎ এস আই। আর মা অর্থাৎ কি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এই দুটো মিলে হয়েছে এটা কি সীমা। ঠিক আছে, তাহলে শিয়াল আর সীমা কি এটা যদি জানতে চায় আর কি ভুলবে? শিয়াল লেখি সিতে সিলিকন, আল যেটাতে আছে সেটা অ্যালুমিনিয়াম, আর ম যেটাতে আছে সীমা সেটাতে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এটাই হয়ে গেল শিয়াল আর সীমা। তাহলে ভূত্বক রয়েছে একেবারে বাইরের কঠিন স্তর, ঠিক আছে, কিন্তু এটা পাতলা স্তর। এই ভূত্বক এর গভীরতা আমরা জানলাম। এই ভূত্বক একদম আউটার পোর্শন, এটার দুটো উপস্তর রয়েছে বা দুটো ভাগে এটাকে আমরা ফার্দার ভাগ করছি, একটা শিয়াল আর একটা হচ্ছে সীমা। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা জানলাম। তো এর পরে চলো কি জানবো? এরপর জানবো এই শিয়াল আর সীমার কথা যে তোমাকে বললাম, সেই শিয়াল আর সীমা সম্পর্কে আর একটু ইন ডিটেলে চলো তোমাকে বলে দিই। এই শিয়াল এবং সীমা এই দুজনের মাঝে কে রয়েছে জানো? এই দুজনের মাঝে রয়েছে কনরাড। আচ্ছা দাঁড়াও, এটাকে একটু অন্যভাবে লেখা যাক।
শিয়াল আর সীমা দুটোর মাঝে রয়েছে একটি বিযুক্তি রেখা। সেই বিযুক্তি রেখাটা কি? সেই বিযুক্তি রেখাটির নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কেমন থাকে? বেসিক্যালি কত কিছু বললাম। ওপরের দিকটা হচ্ছে শিয়াল, এখানে হচ্ছে সীমা, এবং মাঝখানে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এইভাবে বরঞ্চ মনে রাখো, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। তাহলে শিয়াল ওপরের দিকে, তারপরে কনরাড বিযুক্তি রেখা, তারপর হচ্ছে সীমা। এইটা হচ্ছে এটার স্ট্রাকচার বা ফর্ম বলতে পারো। তাহলে ভূত্বকের মধ্যে রয়েছে শিয়াল সীমা, সেই দুটো আবার আলাদা হয়েছে। বা তোমাকে এখান থেকে প্রশ্ন দেবে কি, শিয়াল ও সীমাকে পৃথক করেছে শিয়াল ও সীমাকে পৃথক করেছে কোন বিযুক্তি রেখা? তাহলে তখন তুমি অ্যান্সার করে দিতে পারবে। এইবার শিয়াল সীমা তো জানলাম, এটা তো ভূত্বকের মধ্যে পড়ছে। এবার ভূত্বকের পরে যে রয়েছে সে হচ্ছে গুরুমণ্ডল। এই ভূত্বক আর গুরুমণ্ডল এই দুটোর মাঝখানে আবার কি রয়েছে জানো? এই দুটোর মাঝখানে রয়েছে আবার মোহরভিষিক বিযুক্তি রেখা। মানে জিনিসটা ঠিক কিরকম, চলো এই পাতাতে নয়, অন্য একটা পাতাতে গুরুমণ্ডল পড়ানোর সময় তোমাকে ছবিটা দেখিয়ে দিই। গুরুমণ্ডল ভূত্বকের পরে পরের অংশ হলো গুরুমণ্ডল। এই পরের অংশ বলতে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি, নিচে, ভূত্বকের নিচে রয়েছে কি, গুরুমণ্ডল। তাহলে আমরা কি করছি, একদম টপ লেভেল থেকে, মানে এইটা মনে করো টপ লেভেলে রয়েছি, তো আস্তে আস্তে আমরা যাচ্ছি কিন্তু এই যে ভেতরের দিকে, আমরা আস্তে আস্তে এই ভেতরের দিকটা এক্সপ্লোর করছি। তাহলে প্রথমে আমরা জানলাম ভূত্বক, এবার তার নিচে আরো যদি আমরা যাই তখন গুরুমণ্ডল, গুরুমণ্ডল পর্যন্ত পৌঁছানোর পর তার নিচে আরো যদি আমরা যাই তাহলে সেটা কেন্দ্রমণ্ডল। তাহলে প্রথমে ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল হচ্ছে আমাদের একেবারে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এইভাবে কিন্তু আমরা ভিতরের দিকে কিন্তু প্রবেশ করছি। তাহলে গুরুমণ্ডল কি, ভূত্বকের পরের অংশ, অর্থাৎ ভূত্বকের নিচে যদি আমরা আরো যাই তাহলে কি আমরা গুরুমণ্ডল পাচ্ছি। এবার ভূত্বক ও গুরুমণ্ডল, ভূত্বক ও গুরুমণ্ডল, এই ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কি রয়েছে? ভূত্বক ও গুরুমণ্ডল পৃথক করেছে মেহেরোভিসিক বিযুক্তি রেখা, বা এই দুটোর মাঝে রয়েছে মেহেরোভিসিক
বিযুক্তি রেখা। তাহলে শিয়াল সীমার মাঝে কনরাড বিযুক্তি রেখা, আবার ভূত্বক আর গুরুমণ্ডল এদের মাঝখানে রয়েছে কি মেহেরো ভিসিক বিযুক্তি রেখা। চলো একটু দেখা যাক একটু কিভাবে এটাকে বোঝানো যায় তোমাদেরকে। আচ্ছা, এটাই যদি নিই, হ্যাঁ এইবার দেখো আমরা রয়েছি এই যে ওপরের দিকে, আস্তে আস্তে আমরা এই যে পৃথিবীর ভিতরের দিকে কেন্দ্রের দিকে যাব। তো এখানে আমি যদি একদম আউটার লেভেলে এটা আঁকি তাহলে ব্যাপারটা ঠিক কিরকম হচ্ছে দেখো। এইটা আমাদের কেন্দ্রমণ্ডল, এইটা আমাদের গুরুমণ্ডল, এবং তারপর রয়েছে আমাদের ভূত্বক। তাহলে আমি যদি বলি কেন্দ্রমণ্ডল, এই যে ভূত্বক আর গুরুমণ্ডল বললাম, এই ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে হচ্ছে মেহেরো ভিসিক বিযুক্তি রেখা। এটা শুধুমাত্র এইরকম ভাবে আমরা দেখাতে পারি না, এর মাঝখানে শিয়াল রয়েছে, তারপরে কনরাড বিযুক্তি রেখা রয়েছে, তারপর সীমা রয়েছে, তারপর রয়েছে তোমার গুরুমণ্ডলের উপরের দিক, ঠিক আছে, উপরের দিক, তারপরে গুরুমণ্ডলের ভেতরের দিক, তারপর আবার রয়েছে আমাদের বিযুক্তি রেখা, তারপর আবার কেন্দ্রমণ্ডলের আবার ভাগ আছে বহিঃ কেন্দ্রমণ্ডল, অন্ত কেন্দ্রমণ্ডল। তো এগুলোতে আমরা আসবো আস্তে আস্তে করে, বাট যদি একটু এইভাবে বোঝাই যে আমরা কিভাবে ভেতরের দিকে যাচ্ছি, প্রথমে ভূত্বক, তারপর গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে মেহেরো ভিসিক বিযুক্তি রেখা। তো এইবার আমরা গুরুমণ্ডল সম্পর্কে জানছি, তো চলো গুরুমণ্ডল সম্পর্কে আমরা আরো কিছু তথ্য আস্তে 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 করে জেনে নিই। ভূ অভ্যন্তরে এই গুরুমণ্ডল কতটা পর্যন্ত বিস্তৃত রয়েছে? ভূ অভ্যন্তরে 30 কিমি থেকে 2900 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। ওকে, তাহলে ভূ অভ্যন্তরে 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে গুরুমণ্ডল। এবং এই গুরুমণ্ডলকে কিন্তু এই গুরুমণ্ডলেও আমরা দেখতে পাই দুটো স্তর। সেই দুটো স্তর কি কি চলো লিখে ফেলি। মনে করো এটা হচ্ছে গুরুমণ্ডল, তো এটাকে ফার্দার এর মধ্যে দুটো স্তর আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেমন ভাবে শিয়াল সীমা দেখেছিলাম ঠিক সেই রকম ভাবে। একটা হচ্ছে ক্রফে সীমা,
এই ক্রফেসিমাতে কি রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? ক্রফেসিমাতে রয়েছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, আচ্ছা তাহলে দেখো ক্রফেসিমা, ক্রফেসিমা, এই যে চারটে আমরা দেখতে পাচ্ছি উপাদান, মেইন উপাদান। তাহলে এই গুরুমণ্ডলের মধ্যে যে জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি, এই উপাদানগুলোর আধিক্য দেখতে পাচ্ছি, বেশি পরিমাণে রয়েছে, সেটাকেই হচ্ছে আমরা বলছি ক্রফেসিমা। তো চলো সংকেতগুলো হচ্ছে এখানে মেনশন করে দিই। ক্রোমিয়াম, লোহা, সিলিকনটা তো তোমরা আগেই দেখে এসেছো, এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা দেখো লেটারের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লেটারের থেকে দেখো এক একটা কিন্তু আমরা সংকেত এইভাবে মনে রাখবো। তাহলে ক্রো থেকে ক্রোমিয়াম, লোহাটা আমরা এফই দিয়ে বোঝাই সংকেতে, সিলিকনটা দেখো স, ম্যাগনেসিয়াম এম এ। তাহলে এই চারটে ইনগ্রিডিয়েন্টস আমরা আধিক্য দেখতে পাচ্ছি, তো সেটা হচ্ছে ক্রফেসিমা। ঠিক সেম ভাবেই আরেকটা যে এখানে করেছি, এখানে তাহলে আরেকটার নাম কি, আরেকটা হচ্ছে নিফেসিমা। এটাকে একটু সরিয়ে এই দিকটাই লিখছি যাতে সুবিধা হয়। নিফেসিমা, তাহলে বলো তো এই নিফেসিমাটা কি হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট? নিফেসিমাটা কি হতে পারে? নিফেসিমা আর হচ্ছে ক্রফেসিমা। তো নিফেসিমার মধ্যে পড়ছে আমাদের কি কি? নিকেল, তারপরে কি পড়ছে? লোহা, সিলিকন এবং আর পড়ছে ম্যাগনেসিয়াম। তাহলে ক্রফেসিমা আর নিফেসিমা। তাহলে এই নিফেসিমাতে কি নিকেল, লোহা, সিলিকন, আচ্ছা সিলিকনের নটা তো ভালো বোঝা যাচ্ছে না, এইগুলোর আধিক্য আমরা দেখতে পাচ্ছি বলে এটার নাম হচ্ছে নিফেসিমা। এবার এই ক্রফেসিমা আর নিফেসিমা ঠিক যেমন ভাবে আমরা দেখেছিলাম শিয়াল এবং সীমার মাঝখানে রয়েছে একটা বিযুক্তি রেখা, ঠিক তেমন ভাবেই এই ক্রফেসিমা আর নিফেসিমার মধ্যেও রয়েছে একটা বিযুক্তি রেখা। সেই বিযুক্তি রেখাটার নাম কি, এই সাইডে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো ক্রফেসিমা রয়েছে, এখানে রয়েছে নিফেসিমা। এই ক্রফেসিমা আর নিফেসিমা এর মাঝখানে রয়েছে রেপেত্তি বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা। তাহলে গুরুমণ্ডল সম্পর্কে আমরা জানলাম। গুরুমণ্ডলকে আবার আমরা বহিঃগুরুমণ্ডল বা অন্তঃগুরুমণ্ডলে ভাগ করছি, এবং এখানে আমরা কি, যেখানে এই মধ্যে ক্রফেসিমা আমরা দেখছি যেখানে ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে তোমার ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্য দেখতে পাচ্ছি বলে নাম দিচ্ছি ক্রফেসিমা। আর নিফেসিমাতে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের আধিক্য দেখতে পাচ্ছি। তো আমাদের গুরুমণ্ডল সম্পর্কে তো মোটামুটি আমরা জেনেই নিলাম, কিন্তু এই গুরুমণ্ডল সম্পর্কে আমাদের কিন্তু আরো একটু জানতে হবে। সেই জিনিসটা কি বলতো? সেটা হচ্ছে কোথায় গেল, হারিয়ে ফেললাম মনে হচ্ছে। এখানে চলে আসছি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার।
অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস এই যে কথাটা বললাম, এই অ্যাস্থেনোস মানে হচ্ছে দুর্বল, আর স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল, দুর্বল মণ্ডল। এই গুরুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে ওপরের দিকে কিন্তু রয়েছে এই অ্যাস্থেনোস্ফিয়ার। দেখো অ্যাস্থেনোস্ফিয়ার কথাটা এসেছে গ্রিক অ্যাস্থেনোস থেকে। অ্যাস্থেনোস থেকে, যার মানে কি বললাম, যার মানে বললাম দুর্বল, আর স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল, অর্থাৎ এটা কি দুর্বল মণ্ডল, এটা ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত। তাহলে এটা কি ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত। এক সান্দ্র, দুর্বল এবং নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল এটি কিন্তু একটি স্তর। এবার এটার কি হচ্ছে যে গভীরতা প্রায় 200 কিলোমিটার গভীরতায় এই স্তরটি মূলত লোহা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। প্রচন্ড তাপমাত্রা ও চাপযুক্ত এই অঞ্চল স্থিতিস্থাপক ও সান্দ্র অবস্থায় কিন্তু রয়েছে। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার আমরা কোথায় দেখতে পাচ্ছি? অ্যাস্থেনোস্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গুরুমণ্ডলে, গুরুমণ্ডলের উপরের স্তরে অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলে কিন্তু আমরা অ্যাস্থেনোস্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি। এবার এই অ্যাস্থেনোস্ফিয়ার এই অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি থাকার জন্য এখানে উষ্ণতা বৃদ্ধি পেয়ে শিলা গলনাঙ্কের কাছাকাছিতে থাকে। এই স্তরে ম্যাগমার পরিচলন স্রোতের সাহায্যে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত ভাসমান অবস্থায় থাকে। প্লাস এখানে আরো কি হচ্ছে যে এখানে কিন্তু পি ও এস তরঙ্গ তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন হয়, তাই একে লো ভেলোসিটি জোন বা এলভিজেড বলা হয়। এবং অগ্নুৎপাত এই অ্যাস্থেনোস্ফিয়ারে থেকে সংগঠিত হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডলও বলে। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারকে কি বলা হচ্ছে? ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মানে কি একরকম রেগে যাওয়া বলি। তাহলে এই যে অগ্নুৎপাত এটা এই স্তর থেকে সংগঠিত হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। এবং এখানে ভূমিকম্প তরঙ্গ পি ও এস তরঙ্গ গতি কিরকম গতিটা থাকে, এর গতিটা তুলনামূলকভাবে ধীর হয়ে যায়, সেজন্য একে লো ভেলোসিটি জোনও কিন্তু বলা হয়। এরপর আমরা কি আসব? এই যে গুরুমণ্ডলের কথা তো আমরা বললাম, তাহলে আমরা দেখেছিলাম ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে একটি বিযুক্তি রেখা। সেটা কি বিযুক্তি রেখা সেটা তো আমি অলরেডি বলেছি, মনে আছে কিনা কমেন্টে আমাকে জানাও। এইবার এই গুরুমণ্ডল আর এর পরে যে স্তরটা রয়েছে কেন্দ্রমণ্ডল, এই গুরুমণ্ডল এটা মনে করো গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে আরো একটি বিযুক্তি রেখা। সেটি কি? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো তো সব বললাম। এইবার আমরা চলে আসব হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডলে। কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল নাম শুনেই কিন্তু বুঝতে পারছো এটা কিন্তু একেবারে কেন্দ্রের দিকে, পৃথিবীর অভ্যন্তরে কিন্তু আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে ভূত্বক দেখলাম, তারপর দেখলাম গুরুমণ্ডল, এইবার পৃথিবীর কেন্দ্রের দিকে, একেবারে ভিতরের দিকে আমরা যাচ্ছি। তাহলে এই কেন্দ্রমণ্ডলটা কার পরে অবস্থিত? কেন্দ্রমণ্ডলটা গুরুমণ্ডলের পরে অবস্থিত। গুরুমণ্ডলের পরে, পরে অর্থাৎ নিচের দিকে, কেন্দ্রমণ্ডল
এটার গভীরতা কত? গভীরতা ভূ অভ্যন্তরে প্রায় 2900 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত। এটা কিন্তু গভীরতা। এবং এই কেন্দ্রমণ্ডলকেও কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা বহিঃ কেন্দ্রমণ্ডল আরেকটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলটা আরো ভিতরের দিকে, অর্থাৎ একেবারে পৃথিবীর কেন্দ্রের কাছে কিন্তু রয়েছে। এই কেন্দ্রমণ্ডলের আরেকটি নাম রয়েছে, সেটি কি জানো? সেটি হচ্ছে নিফে। কি হচ্ছে, নিকেল আর লোহা এগুলো ভারী, তাহলে ভারী জিনিস সবসময় কি থাকে? নিচের দিকে থাকে। আর হালকা জিনিস কি থাকে? ওপরের দিকে বা ভাসমান অবস্থায় থাকে। তাহলে এই কেন্দ্রমণ্ডল হচ্ছে একেবারে পৃথিবীর কেন্দ্রের দিকে। তো আমরা পড়েইছি পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। তাহলে দেখো সেই কাছাকাছি আমরা চলে এসেছি। তো পৃথিবীর কেন্দ্রের দিকে এখানে ভারী লোহা এবং কি নিকেল কিন্তু অত্যাধিক পরিমাণে রয়েছে। সেই জন্য নিকেল এবং লোহা এই স্তরে রয়েছে বলে এটাকে, মানে বেশি পরিমাণে রয়েছে বলে এটার নাম হচ্ছে নিফেও কিন্তু একে বলা হয়। তাহলে নিকেল এবং লোহার আধিক্যের জন্য এটাকে নিফেও বলা হয়। কেন এখানে নিকেল আর লোহাটাই দেখা গেল? কারণ এগুলো ভারী, ভারী সবসময় নিচের দিকে থাকে। তাহলে একদম পৃথিবীর কেন্দ্রের দিকে ভারী জিনিসগুলোই কিন্তু রয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কেন্দ্রমণ্ডল জানলাম, কেন্দ্রমণ্ডলের গভীরতা সম্পর্কে জানলাম, এবং কি জানলাম যে এটা বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলে ভাগ আছে। কেন্দ্রমণ্ডলকে আবার নিফে বলা হয়। এইবার আমরা অনেকগুলো বিযুক্তি রেখা তো পড়েছি। আমরা এটাও দেখলাম যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে আবার কি? রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। বাট এই যে বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল এই দুটোর মাঝখানে কি রয়েছে? এই দুটোর মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখা এই দুটোর মাঝে কিন্তু রয়েছে। তো চলো আমরা কিছু একটা ছবি দেখে নিই। এইবার এটা এখান থেকে ভালো করে দেখো। এত কিছু তোমাকে বলে এলাম, এইবার এই ছবিটার থ্রুতে কিন্তু আমরা ব্যাপারটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে একেবারে প্রথমে রয়েছে শিয়াল, তারপর সীমা। শিয়াল সীমা অর্থাৎ ভূত্বকের পরে চলে আসছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরের স্তরে এই যে আমরা অ্যাসথেনোস্ফিয়ার দেখতে পাচ্ছি ঊর্ধ্ব গুরুমণ্ডলে। তারপর নিম্ন গুরুমণ্ডল রয়েছে। তারপর বহির্ভূকেন্দ্র রয়েছে, অন্তর্ভূকেন্দ্র রয়েছে। অর্থাৎ পুরো এখানে কিন্তু তোমাকে ছবিটা কিন্তু এখানে রয়েছে। এরপরে চলো আরো কিছু হচ্ছে আমরা দেখে নিই। অর্থাৎ পুরো জিনিসটাকে যদি আমি ছোট ছোট করে সাজাই তাহলে ব্যাপারটা ঠিক কিরকম হবে, চলো এক এক করে লিখি। প্রথমে রয়েছে আমাদের শিয়াল, তারপর রয়েছে সীমা। এই শিয়াল আর সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি
রেখা। এই শিয়াল সীমা হয়ে গেল। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে ভূত্বক আর গুরুমণ্ডল এই দুটোর মাঝে রয়েছে মেহেরোভিসিক বিযুক্তি রেখা। মেহেরোভিসিক বিযুক্তি রেখা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলবো, গুরুমণ্ডল শুরু হচ্ছে। গুরুমণ্ডলের প্রফেসিমা আর নিফেসিমা। প্রফেসিমা আর নিফেসিমার এই দুটোর মাঝখানে আবার কি রয়েছে, এই দুটোর মাঝখানে রয়েছে রেপেত্তি বিযুক্তি রেখা। রেপেত্তি বিযুক্তি রেখা রয়েছে। আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই দুটোর মাঝখানে কি রয়েছে, এই দুটোর মাঝখানে কি রয়েছে কারো কি মনে আছে? না তোমরা সব ভুলে গেছো, কোনটা বলো? তো চলো আমরা এক এক করে কিন্তু দেখে নি। তাহলে মেরোভিজিক বিযুক্তি রেখা হলো, এইবার কি রয়েছে, রেপেত্তি বিযুক্তি রেখা হয়ে গেল, এইবার রয়েছে আমাদের গুটেনবার্গ বিযুক্তি রেখা। তারপর কি রয়েছে, তারপর বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে কি রয়েছে, এই দুটোর মাঝখানে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা। তো এই হলো হচ্ছে আমাদের বিযুক্তি রেখা ইত্যাদির সমস্ত ভাগ ভাগ সমস্ত কিছু বললাম। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, CLEAR, তাহলে ক্লিয়ার হয়ে গেলে এইবার চলো আমরা এখান থেকে জেনে নেব কিছু কি এক্সারসাইজ, অর্থাৎ করে নেব কিছু এক্সারসাইজ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের পৃথিবীর অন্দরমহল সম্পর্কে কিন্তু কি করলাম, জেনে নিলাম। পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখলাম যে এটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলে রয়েছে। ভূত্বকের মধ্যে আমরা পেয়েছি শিয়াল, সীমাকে পেয়েছি। তারপর আমরা গুরুমণ্ডলের মধ্যে কি পেয়েছি, গুরুমণ্ডলের মধ্যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল পেয়েছি। তারপর কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে বহিঃ কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডলও পেলাম। এই সমস্ত কিছু জানলাম, অ্যাস্ট্রোস্ফিয়ার জানলাম, নানান রকম বিযুক্তি রেখা জানলাম। এইবার আমাদের পালা হচ্ছে কিছু এক্সারসাইজ করে নেওয়ার। তো চলো আমরা প্রথমেই কিছু এক্সারসাইজ এখান থেকে করে নিই। বহিঃ কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থাটা কি, কঠিন, তরল, অর্ধ তরল নাকি গ্যাসীয়? তো বহিঃ কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থাটা কিরকম, বহিঃ কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা হচ্ছে অর্ধ তরল প্রকৃতির। নেক্সট, গুরুমণ্ডলের নিচের অংশকে কি বলে? গুরুমণ্ডলের নিচের অংশকে শিলামণ্ডল বলে, কেন্দ্রমণ্ডল বলে, অ্যাস্টেনোস্ফিয়ার বলে নাকি ভূত্বক বলে? তাহলে গুরুমণ্ডলের নিচেই রয়েছে কি, কেন্দ্রমণ্ডল। আর শিলামণ্ডল কি, শিলামণ্ডল হচ্ছে লিথোস্ফিয়ার। কেন্দ্রমণ্ডল হচ্ছে আমাদের আনসার। নেক্সট প্রশ্ন কি রয়েছে,
অ্যাস্ট্রোনোস্ফিয়ার কোথায় অবস্থান করে? অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান করে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, গুরুমণ্ডলের নিম্ন স্তরে, কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে, কেন্দ্রমণ্ডলের নিম্ন স্তরে। তাহলে অ্যাস্ট্রোনোস্ফিয়ার আমরা দেখতে পাই গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে আমরা দেখতে পাই। নেক্সট আমরা চলে আসব মহাসাগরীয় ভূত্বক কাকে বলে? মহাসাগরীয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বক। দেখো, মহাদেশীয় ভূত্বক হলো সীমা বলছি সিয়াল, এবং মহাসাগরীয় ভূত্বক হলো সীমা। তো মহাসাগরীয় ভূত্বক আমরা বলি সীমাকে, এটা মনে রেখো, মহাদেশীয় ভূত্বকটা বলে দিলাম। সো এইবার কি মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা চলে আসছি আমাদের ক্লাসের একদম এন্ডে। সো আই হোপ পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা যেটুকু জানলাম আর কি, পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা পুরোপুরি তো আমাদের কাছে তথ্য নেই, কারণ পৃথিবীর অন্দরমহল দেখতেই পেলে অনেক ভিতরে, বাট তা সত্ত্বেও ভূমিকম্প তরঙ্গ, তারপর নানান রকম জিনিস পর্যালোচনা করে আমরা পৃথিবীর অন্দরমহল সম্পর্কে যা জানতে পেরেছি সেই জিনিস সম্পর্কে তথ্য ইনফরমেশন আমি আমাদের পুচকে চ্যাম্পসদের সঙ্গে শেয়ার করলাম। এবং তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, এবং এখান থেকে ভালো করে বিযুক্তি রেখা এইগুলো পড়ে নিও, কেমন? তো আই হোপ ক্লাসটা সবার ভালো লেগেছে। নেক্সট ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি করে চলে আসবো। তো পুজোর আমেজ চলে এসেছে, খুব আনন্দে থাকো, খুব মজায় থাকো, আর এর থেকে প্র্যাকটিস শিট তোমরা পেয়ে যাবে আমাদের PW অ্যাপে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, চলো দেখা হবে আবারও, টাটা।